জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। লোকসভা ভোটের আগে রাজ্যে হাজার হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। হাইকোর্টে ফের ধাক্কা সুজয় কৃষ্ণ ভদ্রের। কণ্ঠস্বরে নমুনা নিয়ে প্রক্রিয়া চলবে, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক। বিজেপি আরএসএস এর রাজনৈতিক কর্মসূচি। রাম মন্দিরের উদ্বোধনে নেই কংগ্রেস। আগামী 48 ঘন্টায় বিরাট রদবদল, যা হতে চলেছে বাংলার আবহাওয়ায়, জানিয়ে দিল আইএমডি। পঞ্চায়েত নির্বাচনের সময় গ্রেপ্তার হন জামিনে ছাড়া পাওয়া 4 কর্মীকে সংবর্ধনা বিজেপির। লোকসভা ভোটের আগে রাজ্যে ফের গ্রামীণ রাস্তা তৈরি করার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2023-24 অর্থবর্ষে ফের 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভার মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি জোর কদমে। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাতে টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ রাজ্যের। এ নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার সরব হয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিলেও রাজ্য তার নিজের টাকায় গ্রামীণ রাস্তা তৈরি ও সংস্কার করবে বলেও পঞ্চায়েত ভোটের আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক পথশ্রী প্রকল্প শুরু করে রাজ্য। এই প্রকল্পের অধীনে ইতিমধ্যে কয়েক হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। 2023-24 অর্থবর্ষে ফের 12,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয় কৃষ্ণ ভদ্রের। তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশের উপরে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কণ্ঠস্বরে নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ। এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সৌমেন সেন জানান, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে। আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহার বিরুদ্ধে অভিযোগ। এই দুই বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি। আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগের প্রেক্ষিতে শীর্ষ আদালতের কাছে যথাযথ পদক্ষেপের আর্জি অভিষেকের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জি। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাই যথাযথ পদক্ষেপ করা হোক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই মর্মে নির্দেশ দেওয়া হোক। শীর্ষ আদালতে এমনই আর্জি পেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত কিছুদিন আগেই অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন? হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন কি? তার সম্পত্তি কত? প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভার আগে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে শাসক দলে ধস। নির্দলের জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। লোকসভা নির্বাচনের আগে বুধবার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চর্চিতা অঞ্চলে নির্দল ও তৃণমূলে ধস। জানা গিয়েছে, ভামাল বুথে নির্দলের জয়ী প্রার্থী জগদীশ কুমার মণ্ডল সহ 50টি নির্দল পরিবার ও তৃণমূল দলের কর্মী সমর্থক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে এদিন ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক মণিচাঁদ পানি, গোপী 2 মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি তাপস্বী সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজে সামিল হতে তারা নির্দল ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আসছি আবহাওয়ার খবরে। অবশেষে শীতের আমেজ নেমেছে রাজ্য জুড়ে। কি হতে চলেছে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার মেজাজ? আলিপুর আবহাওয়া দিল বড় আপডেট। পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা। শুক্র ও শনিবারে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান। আসতে পারে শীতের নতুন স্পেল। 4 থেকে 5 দিনের একটা স্পেল হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরে 10 দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ঘন কুয়াশা সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে। বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা। সকালে কুয়াশা, দিনভর আংশিক মেঘলা আকাশ অথবা মেঘলা আকাশে শীতল দিনের মতো পরিস্থিতি কয়েক জেলায়। আগামী 24 ঘন্টায় একই রকম
থাকবে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে। আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। ঘন কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বিজেপি আরএসএস এর রাজনৈতিক কর্মসূচি। অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছে না কংগ্রেস। বিবৃতিতে একথা জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। আর বেশি দেরি নেই, অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। 22 জানুয়ারি রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মূল ভূমিকায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মূল আচার পালন করবেন বারাণসীর লক্ষ্মীকান্ত দীক্ষিত। 14 থেকে 22 জানুয়ারি অযোধ্যায় চলবে অমৃত মহোৎসব। এদিন কংগ্রেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, আমাদের দেশের কোটি কোটি মানুষ ভগবান রামের পুজো করেন। ধর্মাচরণ মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু বিজেপি এবং আরএসএস দীর্ঘদিন ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনী ফায়দার কথা মাথায় রেখেই অযোধ্যায় অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে, যা 2019 সালের সুপ্রিম কোর্টের রায় এবং ভারতের কোটি কোটি মানুষের ভাবাবেগের পরিপন্থী। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট নয় বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট জানালো, আপাতত কোনো বিজেপি বিধায়ককে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা তলব করতে পারবে না পুলিশ। আগে এই মর্মে নির্দেশ দিয়েছিল আদালতের সিঙ্গল বেঞ্চ। আগে সেই রায়ই বহাল রাখল বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ। দার্জিলিং এর মেলে মার্কেট কমপ্লেক্স তৈরি করা নিয়ে প্রতিবাদ ক্রমশই জোরালো হচ্ছে। শহরের বিশিষ্টজনরা ইতিমধ্যেই জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি করে রাস্তায় নেমেছেন। মহাকাল বাঁচাও, মেল বাঁচাও স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার তারা পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন। কমিটি প্রস্তাবিত মার্কেট কমপ্লেক্সের জমিতে 144 ধারা জারি করার দাবিও করেছে। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের নেতাদের কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গোটা তৃণমূল তাকিয়েছিল একটি বিষয়ের দিকেই, জেলার সাংগঠনিক বৈঠকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন। দেখা গেল মমতার বাড়ির বৈঠকে হাজির হয়েছেন অভিষেক। গত নভেম্বর থেকে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মতের বৈপরীত্য নিয়ে শাসক দলের অন্দরমহল আলোড়িত। দুই শিবিরের নেতাদের বিবৃতি যুদ্ধ তাতে আরো জল বাতাস দিয়েছে। এই পরিস্থিতিতে দলের সংগঠন নিয়ে বৈঠকে অভিষেক কি করেন তা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। তবে দেখা গেল সাংগঠনিক বৈঠকে হাজির হয়েছেন অভিষেক, যা দেখে দলের ভিতরে স্বস্তির শ্বাস ফেলেছেন অনেকেই। প্রাথমিক নিয়োগের মামলায় এখনো অপ্রকাশিত প্যানেল, যার ফলে নিয়োগে জটিলতা তৈরি হয়েছে। নিয়োগের জট কাটাতে সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে এবং মামলাকারীদের বৈঠকে বসতে বলেছেন। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বার করতে হবে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিকে নিয়োগের মামলায় 95 জন শিক্ষকের নিয়োগ বাতিল করেছিল উচ্চ আদালত। বেআইনিভাবে তাদের নিয়োগ করা হয়েছিল বলে জানা যায়। ওই 95 জনের জায়গায় নতুন যোগ্য প্রার্থীদের নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, কিন্তু প্রাথমিকে নিয়োগের কোনো প্যানেলই প্রকাশ করা হয়নি। বারবার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। ডিভিশন বেঞ্চে গিয়ে সেই নির্দেশ স্থগিত হয়ে গিয়েছে। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের সঙ্গে এবার বাংলাদেশের কোনো প্রভাবশালী যোগ রয়েছে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান, কখনো সরাসরি কখনো ঘুরপথে পদ্মাপাড়ে গিয়েছে বাংলার দুর্নীতির অর্থ। সেখানে এক বা একাধিক প্রভাবশালীর মাধ্যমে সেই সব অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হতে পারে। ওই সূত্র ধরে ধৃত শঙ্কর ওরফে ডাকুকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর তার বেশ কয়েকজন ঘনিষ্ঠের ওপরে নজরদারি শুরু করেন তদন্তকারীরা। তাদের মধ্যে দুই অন্যতম বলা হচ্ছে শঙ্কর এবং শাহজাহান শেখকে। শঙ্কর এখন ইডির হেফাজতে। সন্দেশখালীর শাহজাহান এখনো ইডির ধরা ছোঁয়ার বাইরে। 100 দিনের কাজে বরাদ্দ বন্ধ নিয়ে বিতর্কের মধ্যেই ফের এই প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এলো। এবার গাজলদুই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কলাবাগান তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প এলাকায় বোর্ড লাগিয়ে টাকা তোলা হয়ে গেলেও উপভোক্তারা কেউই টাকা পাননি বলে অভিযোগ। দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে তদন্তের দাবি জানিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপভোক্তারা। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। লোকসভা ভোটের প্রাক মুহূর্তে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে আন্দোলনে নেমে গ্রেপ্তার হয়েছিলেন কুমারগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের 4 বিজেপি কর্মী। প্রায় 63 দিন জেলে থাকার পর গতকাল জামিনে মুক্তি পেয়েছেন তারা। ওই কর্মীদের এদিন বালুরঘাটে দলীয় কার্যালয়ে
সভায় ডেকে সংবর্ধনা দিলেন জেলা বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। স্বরূপ চৌধুরী জানিয়েছেন, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কুমারগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের 4 জন বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। গতকাল তাঁরা জেল থেকে ছাড়া পেয়েছেন। বিজেপি এই কর্মীদের পাশে রয়েছে। তার দাবি, জেলা জুড়ে বিজেপির উপর অত্যাচার করছে তৃণমূল। স্থানীয় সংবাদ শেষ হলো।